সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। তবে আজ রাজনীতি নয়, দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর যে শিরোনাম সেটি জানাবো মাত্র। আমাদের রাজনীতির বাইরেও আমাদের যে একটা জগৎ আছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে ধারণ করার যে বিষয়টা আছে, তার একটি অংশ নিয়ে আজ আমরা আলোচনা করব। অর্থাৎ সিনেমা নিয়ে আমরা কথা বলবো। রাজনীতির বাইরে, একেবারে অর্থনীতির বাইরে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেটিকে রিলেট করা যায় সিনেমার মাধ্যমে। অনেকে আমরা সেটা মনে করি যে সিনেমা থেকেও আমরা অনেকে ইন্সপায়ার্ড হই। এবারের ঈদে বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেখান থেকে সবথেকে উল্লেখযোগ্য যে সিনেমাগুলো আছে তার আলোচনার মাধ্যমে আমরা আমাদের সিনেমার জগৎ নিয়ে, আমাদের দেশের সিনেমার পরিস্থিতিটা আসলে কীরকম সেগুলো নিয়ে আলোচনা করব। স্টুডিওতে চমৎকার দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, পরিচয় করে দেবো শুরুতেই তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন মাসুদ হাসান উজ্জ্বল, অনেকগুলো বিশেষণ, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, চিত্রশিল্পী, শিল্প নির্দেশক ও সঙ্গীত পরিচালক। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এছাড়া আছেন চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রিবেরো। আপনাকে স্বাগত এই আয়োজনে। জনাব মাসুদ হাসান উজ্জ্বল, আপনার একেবারে একটা আলোড়ন্ত সৃষ্টিকারী একটা সিনেমা, যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আপনি বলেছেন যে তিনি হচ্ছেন পরাবাস্তব কবি। জীবনানন্দ দাশের যে কবিতাটি আছে, যে কবিতাটা ছোটবেলা থেকে আমরা সকলেই পড়ে এসেছি, বনলতা সেন, সেটিকে আপনি ভিন্নভাবে আসলে পোট্রে করেছেন। সেটিকে আপনি বলেছেন এ ফ্লেশ অফ পোয়েট্রি, এবং সেই সাথে একজন পরিব্রাজক। একটু শুনতে চাইবো যে আপনার দীর্ঘ সময়ের যাত্রায় এই সিনেমাকে কেন্দ্র করে কি দ্বারা ইন্সপায়ার্ড হলেন, কেন মনে হলো যে এরকম একটা সিনেমা করা যায়? প্রথমত জীবনানন্দ দাশ তাকে পরাবাস্তবতার কবি ডাকলে মনক্ষুণ্ণ হতেন, এই তথ্যটা একটু দিই। উনি এটা পছন্দ করতেন না। তো উনি বলতে চাইতেন যে তখন তার সামগ্রিক কাব্যচর্চার উপর পক্ষপাতিত্ব হয়। উনি নিজেকে ওই এক জায়গায় সীমাবদ্ধ রাখতে চাননি। ফলে এটা উনি যেহেতু পছন্দ করতেন না, সেহেতু আমি আসলে জীবনানন্দ দাশকে পরাবাস্তবতার কবি ডাকি না। নানাবিধ কর্মকাণ্ড এবং লেখনী আছে, এবং জীবনানন্দ দাশ গদবাঁধা লেখা কখনোই লেখেননি। তো এটা সম্ভবত একটা কারণ যে জীবনানন্দ দাশের কবিতা নিয়ে যদি আপনি মগ্ন থাকেন, আপনি অনেক গভীর থেকে গভীরে পৌঁছাতে পারবেন এবং সেটা পৌঁছানো শেষ হবে না কখনো। হ্যাঁ, ফলে এইরকম একজন কবির সঙ্গে কৈশোরে যখন তার সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটে, তখন সেই কৌতূহল তো অনেক তাড়া করে। তো কৈশোর বলছি যখন আর কি, যেটা বলে বয়সন্ধিকাল, ফলে ওই সময় যখন বনলতা সেন পড়েছি, ফলে যদি থাকে তো ওই শৈশব কৈশোরেই আপনি যদি ভবিষ্যতে গিয়ে সৃজনশীল কর্মের সাথে জড়িত হন, ওটা একটু তো বোঝাই যায় ওই বয়সে। ফলে তখন থেকে আমার এক ধরনের আকাঙ্ক্ষা ছিল বনলতা সেন দেখতে কেমন, কেন এরকম দুদণ্ডের শান্তির কথা বলল, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আমি দৃশ্যকল্পগুলো দেখার চেষ্টা করতাম, দেখতে তো পারতাম না। ওই যে দেখতে পারতাম না, সেই আকাঙ্ক্ষাটা আমার সবসময় ছিল। থাকতে থাকতে যতদিনই সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগিয়েছে আর কি। চমৎকার। আপনি বলেছেন যে এটা এক দুদিনের কাজ না, দীর্ঘ সময়ের কাজ, 8 বছর, এবং সেই সাথে সব কিছু মিলিয়ে প্রায় 10 বছরের একটা প্রচেষ্টার ফসল এটা। একটু যদি ব্যাখ্যা করে বলেন যে পরিব্রাজকের কথা বলেছেন, সেটা আসলে কবির কোন অংশটুকু? প্রথমে আমি বলি যে 8 বছর 10 বছর সময় লেগেছে। এই সময়টা শুনলে না মনে হয় সিনেমাটা আসলে একদম সারা পৃথিবী নাড়িয়ে দেওয়া সিনেমা হওয়া উচিত ছিল, এত বছর সময় যেহেতু দিয়েছে। কিন্তু আসলে 8 বছর 10 বছরে এরকম একটা কবি বা কবিতার সাহিত্যকর্ম অত ভালো জানা সম্ভব না। আমি চেষ্টা করেছি, তো আমি মনে রাখার চেষ্টা করেছি আমি ঠিক কতদিন ধরে করেছি কাজটা। হ্যাঁ, এটা ঠিক ওই প্রচারণাটার জন্য না যে অনেক শ্রম চলে গেল, অনেক কষ্ট করেছি। আপনি কি এর মধ্যে মানে সেটা নিয়ে, কবিকে নিয়ে অনেক গবেষণা করা বা তাকে আরো জানার চেষ্টা করা, এই সময়ের মধ্যে সেটিও করেছেন? আপনি যখন একজনের সাহিত্যকর্ম নিয়ে কাজ করবেন, ব্যক্তি তাকে জানতে হবে, তার সাহিত্যকর্ম জানতে হবে, এবং তার সাহিত্যকর্মে বিশ্ব সাহিত্যের যে ইনফ্লুয়েন্স, সেগুলোও আপনাকে জানতে হবে। সেগুলো জানলে তখন আপনি আশা করতে পারেন একটা মৌলিক চিত্রনাট্য আপনি নির্মাণ করতে সক্ষম। ফলে আমি নিজেকে ওই সুযোগটা দিয়েছিলাম। আর আপনি যে পরিব্রাজকের কথা বলছেন, আপনি দেখবেন যে কবি মাত্রই আসলে মানসিকভাবে পরিব্রাজক। তো যেমন লেবাননের কবি কালিল জিব্রানের
বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে প্রফেট, হ্যাঁ, ওইটা কিন্তু পরিব্রাজকেরই গল্প। ফলে এরকম বিষয় বহু আছে। কবিতা তো আসলে পরিব্রাজনই করা। হ্যাঁ, জীবন দাসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভ্রমণ করেন না কেন, তো তিনি বলেছিলেন যে আমি তো কবি, আমি তো পর্যটক নই, আমি সোনাগাছিতে বসে গোটা বিশ্ব দেখতে পাই। হ্যাঁ, ফলে এই যে এইটা এই এই মানে এই পরিব্রাজন আসলে এরকম না যে আপনি সত্যি সত্যি পর্যটকের মতো ঘুরে বেড়াচ্ছেন। আপনার যে মনের যে অ্যাভিনিউ, সেটা তো অন্তহীন। সেখানে যে আপনি হাঁটেন, হাঁটতে হাঁটতে আপনি যে দেখেন, এই তো জগৎ দেখা এবং জগৎ পুনর্নির্মাণের যে প্রচেষ্টা, সেটা দিয়ে তৈরি হয় সাহিত্য। ফলে সেই সাহিত্য থেকে চলচ্চিত্র বানানোর প্রচেষ্টা, ওইটাও আর একটা সাহিত্যিক প্রচেষ্টাই হবে হয়তো, কিন্তু কতখানি সাহিত্য হয়ে উঠেছে সেটা তো বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ বিধান রিভেরু। এই চলচ্চিত্র নিয়ে আলোচনা যেমন আছে, সমালোচনা আছে, সমালোচনার একটা অংশ আপনিও রিভিল করেছেন এবং সেখানে একেবারে ডিরেক্টরের সাথে আপনার পোস্ট পাল্টা পোস্ট এরকম একটা বিষয় ঘটেছে। আমরা পত্রিকার সুবাদে সেটি জানতে পেরেছি। সেখানে নানান বিষয় নিয়ে আসলে কথা হয়েছে যে কবি আসলে কোনটিকে কি মিন করেছে। আপনার কাছে এই যে জীবনানন্দ দাশকে নিয়ে একটা সিনেমা করা, বাংলাদেশে আরও যারা আছেন বা যারা ছিলেন, যাদেরকে নিয়ে আমাদের কাজ করার কথা, তাদের নিয়ে কাজ করা হয়নি, সেই জায়গা থেকে যখন এই ধরনের একটা কাজ হচ্ছে, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন এবং সেই সাথে এই সিনেমাটা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইব। আচ্ছা, প্রথমে বলি যে পোস্ট পাল্টা পোস্ট না, আমি এটাকে এইভাবে দেখি, একটা সুস্থ চলচ্চিত্রের যে বাস্তুতন্ত্র, অর্থাৎ ফিল্মের যে ইকোলজি, সেই ইকোলজির মধ্যে এই ধরনের আলোচনা খুবই আমি মনে করি প্রয়োজনীয় নানা অর্থেই। কারণ ধরেন প্রথম প্রয়োজনটা যদি ধরি, তাহলে এরকম একটা চলচ্চিত্র যেটা নিয়ে মানুষ কথা বলছে প্রথমত, এবং এক একজন এক এক রকমভাবে তর্জমা করছে, তাহলে বুঝতে হবে যে চলচ্চিত্রটা গুরুত্বপূর্ণ। আমার বেলা যদি বলেন, আমি অ্যাজ এ ফিল্ম ক্রিটিক বা চলচ্চিত্র লেখক হিসাবে আমি এই ছবিটি নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছি এবং লিখছি, তার মানে আমি অর্দি মনে করছি প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমাদের সমাজে এমনিতেই তো আসলে আলাপ আলোচনা এবং সুস্থ আলাপ আলোচনা, যেটাকে আমরা বলি যে একটা ধরেন একটা জায়গায় নিয়ে যায় আমাদের, সেই আলাপটা স্কোপই তো খুব কম, মানে যেটাকে পজিটিভ ডিবেট বলা হয়। তো এইটা এক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল এজেন্সি আমাদের মধ্যে খুব কম থাকার কারণে একটা বিষয়কে নিয়ে ক্রিটিক্যালি ভাবা, এইটাকে যে ওয়েলকাম করা যায়, বা এইটা যে একটা জায়গায় একজন শিল্পী এবং একজন শিল্প সমালোচক এই দুজনের মধ্যে হতে পারে, এই জায়গাটা অনুপস্থিত। আমার মনে হয় এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, যেটা খুবই একটা হেলদি প্র্যাকটিস। যে সো দ্যাট দেখেন, আজকে আমি একটু আপনাদের যদি শোটা রাজনৈতিক শো, আপনি বলেছেন আমাদের সংসদে কি হয়, সংসদে অধিকাংশ সময় আসলে মানে গঠনমূলক সমালোচনা থেকে সরে এসে ঝগড়াঝাটি, এমনকি আজকে দেখলাম এই অশ্লীল শব্দ পাঞ্চ করা হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আসলে কি করা যায়, সেটা হচ্ছে শিল্পকে কেন্দ্র করে আমরা যদি একটা সুস্থ আলাপের পরিবেশ তৈরি করে ফেলতে পারি। যেমন মানে বনলতা সেনকে নিয়ে আপনি প্রশ্ন করলেন, বনলতা সেন তো আমাদের প্রত্যেকেরই মানসপটে, যখন এই যে সত্যজিৎ রায়ের যে প্রচ্ছদ, সে প্রচ্ছদ থেকে কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। সেই অবয়বকে খোঁজার চেষ্টা হয়েছে বহু বছর ধরে। সেই জায়গাটায় আমি মনে করি এই যে একটা মানে অভিযাত্রা, সেই অভিযাত্রায় মাসুদ হাসান উজ্জ্বল উনি চিন্তা করলেন যে আমি এটাকে ভিজুয়ালি ট্রান্সলেট করব। এইটাই আমি মনে করি অনেক দুঃসাহসিক কাজ। কারণ কি, এটা একটা অসম্ভব রকম ঝুঁকিপূর্ণ কাজ। কারণ আপনার বনলতা সেন আর আমার বনলতা সেন একটা। এখন একজন ফিল্ম ডিরেক্টর যখন ভিজুয়ালি জিনিসটা ট্রান্সলেট করতে যান, তখন একটা ঝুঁকি থাকে এই যে এই তর্কটা আসার, যে আরে এই উনি তো বনলতা সেন ঠিকভাবে করতে পারলেন না বা আসলো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সকল ঝুঁকি সত্ত্বেও উনি এটা করলেন। চলচ্চিত্রের এটা একটা বড় দুর্বলতার জায়গা, আবার বড় সবলতার জায়গাও। দুর্বলতার জায়গায় কি, আপনি শুধুমাত্র গোলাপ বলে গোলাপ দেখাতে পারবেন না, আপনাকে হয় সাদা গোলাপ দেখাতে হবে, নয় লাল গোলাপ দেখাতে হবে। কাজেই যে কোনো ফিল্ম মেকার শুধু বনলতা সেন লিখে দিয়ে সেটা একটা অবয়বহীন লোক দেখাতে পারবে না, তাকে একটা অবয়ব দেখাইতে হবে। তো সেই কারণে এটা অসম্ভব রকম সাহসের এবং ঝুঁকির কাজ, কিন্তু
আমি মনে করি যে যেই বনলতা সেন যে ছবিটা হয়েছে এটার এক ধরনের ছবি, যেটা গতানুগতিক অন্যান্য ছবির যে প্লট থাকে ইত্যাদি সেরকম নয়। এবং এইটা পুরোটা ছবির মধ্যেই আমি মনে করি যে এক ধরনের যে এই যে সূচনা, মধ্যমা এবং একটা পরিসমাপ্তি, যে একটা গদ বাঁধা যে ব্যাপার, সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্য ধরনের বয়ান। এবং উনি বলছিলেন যে বনলতাকে খোঁজার চেষ্টা, যে আসলে কবির ইন্সপিরেশন কে ছিল মূলত। এবং এটা ওপেন এন্ডেড ফিল্ম। এই ওপেন এন্ডেড ফিল্ম আমি মনে করি যে যারা চিন্তাশীল দর্শক, যারা আসলে সেরিব্রাল ফিল্ম দেখতে পছন্দ করেন, তাদের জন্য একটা চিন্তার খোরাক যোগায়। পাশাপাশি আমাদের যে চলচ্চিত্র চর্চার যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে একটা মহাল আছে আমাদের, সেইটা পরিবর্তিত হচ্ছে। এবং মানুষ কিন্তু সাধারণত আমাদের দেশে দেখবেন যে একটা হ্যাপি এন্ডিং খোঁজে। একদম, কিন্তু আমাদের মাইন্ডসেটটাও ভাবে হয়ে গেছে একদমই। আমরা এখানে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে। ট্র্যাজেডি পছন্দ করে হয়তোবা, কিন্তু মিলনাত্মক হলে ভালো। কিন্তু সেই জায়গার সেই সমস্ত বিচারে বনলতা সেন যে চলচ্চিত্রটি, এই ছবিটি কিন্তু ঠিক ওপেন এন্ডেড ওইভাবে নয়। এটা আমি বলবো যে একটা কন্টিনিউয়াস জার্নি, সেটা শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস জার্নির মধ্য দিয়ে শেষ হয়েছে। কাজেই পাঠক বা দর্শক সেই জার্নিটা কিন্তু এন্ড করে নাই। কাজে মানে ওইখানে কোনো কনক্লুসিভ কোনো বিষয় নাই আসলে ছবিটার মধ্যে, যে এই হচ্ছে অমুক বনলতা সেন ইত্যাদি। সেটা অর্থাৎ কবির বাইরে তিনি তো আসলে জাননি, বা কবিতার বাইরেও তিনি জাননি। কিন্তু আমি মনে করি যে এই ধরনের ছবি দর্শককে এবং আগামী দিনের দর্শককে তৈরি করে আসলে। আপনি ক্রিটিসিজমের যে জায়গাটির কথা বলছিলেন, যে হেলদি ক্রিটিসিজম হওয়াটা খুব বেশি জরুরি, কিন্তু শুরুর আগে আপনারা আলোচনা করছিলেন যে কিছু ক্রিটিক্স তৈরি হয়েছে যারা নিজেরা বুঝতে পারছে না এবং সেটাকে একটু নেগেটিভলি বা অন্যভাবে, এবং এটা আমরা ইউটিউবে বিশেষ করে দেখতে পাচ্ছি বা কোনো পডকাস্টে দেখতে পাচ্ছি, যে তারা মুভি নিয়ে একটু অন্যভাবে আলোচনা করছে, যেটি আসলে দর্শকের মধ্যেও পজিটিভ কিছু দিতে পারছে না। এই জায়গাগুলো নিয়ে কি বলতে চাইবেন? এটি আসলে কিভাবে গ্রহণ করবেন? আমি বুঝতে পেরেছি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে ধরেন বড় বড় ফিল্ম ক্রিটিক যারা আছে, রজার এবার্ট থেকে শুরু করে ডেরেক মেলকম এবং ধরেন আমাদের পশ্চিমবঙ্গে চিদানন্দ দাশগুপ্ত পর্যন্ত, চলচ্চিত্র সমালোচকদের একটা আরও ঝুঁকির জায়গা আছে। সেটা হচ্ছে যে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি। এবং আমি একটা অ্যানেকডোট বলি, সেটা হচ্ছে এই ইংমার বার্গম্যানের একবার একটা ছবির ফিল্ম ক্রিটিসিজম করার ফলে এক খুব বিরাগ ভজন হলেন ক্রিটিক। তো বার্গম্যান খুব ক্ষেপে গিয়ে এমনকি মানে মারতে উদ্যত হয়েছিলেন কি দেখার হওয়ার পরে। তো এই সমস্ত গল্প আছে, এটা মজার গল্প। কিন্তু এইটা ঠিক একটা সময় পর্যন্ত, বা এখনো আমরা যারা লেখালেখি করছি, আমি মনে করি যে ফিল্ম, হাউ টু রিড ফিল্ম, এইটা একটা অসম্ভব রকমের একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা ট্রেন্ড করার বিষয় আছে। এবং আপনি কিভাবে চলচ্চিত্রকে পাঠ করবেন, এইটা যদি প্রশিক্ষিত না হয় চোখ, তাহলে আপনি অবশ্যই, এখন তো গণতান্ত্রিক দেশ, সমাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই সব কিছু করে, কেউ বাধা দিচ্ছে না তাতে। আমি সেটাকে বলছি না যে বন্ধ করতে হবে, কিন্তু যারা করছেন তারা যদি একটু নিজেকে প্রশিক্ষিত করেন, তাতে ক্ষতি নেই, বরঞ্চ লাভই আছে। কারণ হয় কি, যে একটা শিল্পকে যদি আপনি আস্বাদন করতে না পারেন এবং তাকে যদি, যেটাকে বলে যে তারিফ করতে না পারেন, তারিফ করতে পারারও কিন্তু ক্ষমতা, মানে দক্ষতা অর্জন করতে হবে। আমি জায়গাটিতে আসতে চাচ্ছিলাম। আপনি যেসব ক্রিটিক্সের নাম বললেন, তারা তো একটা সময় তো তারা আসলে থাকবেন না। নতুন প্রজন্মের যে ক্রিটিক্স আসলে যারা তৈরি হচ্ছেন, তাদেরকে নিয়ে আসলে মূল কনসার্নটা, কারণ আমাদের সিনেমা, নতুন নতুন সিনেমা আসবে, বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন ফেরা শুরু হয়েছে মনে হচ্ছে কিছু সিনেমা দেখে আমাদের। তখন তাদের দায়িত্বের জায়গাগুলো আসলে কতটা, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে ধরুন, আমি খুব অনেক জায়গায় বলে আসছি, ফিল্ম রিভিউ, ফিল্ম ক্রিটিসিজম এক জিনিস নয়। ফিল্ম রিভিউ হচ্ছে আমি এই ছবিটা দেখলাম, আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে ইত্যাদি। কিন্তু ফিল্ম ক্রিটিসিজম হচ্ছে আপনাকে সেখানে ক্রিটিক্যাল এজেন্সি থাকতে হবে, এটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থাকতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রোচ মানে সমালোচনা যেটা বলি আমরা, সমান আলোচনা তা কিন্তু নয়। সমালোচনা মানে সম্মুখ আলোচনা, সামনে বসে বসে আলোচনা, সেটা হচ্ছে সমালোচনা। এখন সেখানে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ কীরকম থাকবে হলে আপনি একটা ছবিকে সাইকো অ্যানালিটিক্যাল জায়গা থেকে দেখছেন, দার্শনিক জায়গা থেকে দেখছেন, একটা ছবিকে তার চিত্রকলার যে উপস্থাপন, তার যে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সেখান থেকে দেখছেন। যেমন আমি উজ্জ্বল ভাইয়ের এই ছবিটা আলাপ করতে গিয়ে ভিরিদিয়ানার আলাপ করেছি, সে অথবা ধরেন ভিরিদিয়ানার লুই বুনুয়েল যখন ছবিটা বানাচ্ছেন, তখন স্পেনের কি স্বৈরশাসকদের কি অবস্থা এবং তাদের যে অবস্থান, সেটার সাথে মিলিয়ে আলাপ করেছি। কাজে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ফিল্ম জানে, সে আসলে
ফিল্মের কিছুই জানে না। ফিল্মকে যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে অন্য বিষয়গুলো খুব ভালো করে জানতে বুঝতে হবে। জি, আমি একটু উজ্জ্বল ভাই আপনার কাছে একটু আসি। আপনার সিনেমার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই এজন্য, যেমনটি বিধান রিবুর তিনি বলছিলেন যে এই সিনেমার মধ্যে অনেক বিষয় আছে যেটা আমরা আমাদের মনস্পটে একটা সিনেমার ফ্রেম তৈরি করে রাখি যে এখানে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, বিষয়টা আসলে শেষ পর্যন্ত এরকম দাঁড়াবে, কিন্তু আপনার সিনেমাটা সেরকম না। সেই জন্য আলোচনার অনেক জায়গা আছে, পোস্টার থেকে শুরু করে এমনকি আপনার সিনেমাতে মহিনের ঘরে যে পেইন্টিংটা আছে সেটা নিয়ে আলোচনার জায়গা আছে। যারা আসলে প্রকৃত দর্শক, যারা আসলে সবটুকু আস্বাদন করতে চায়, তাদের জন্য অনেক বার্তা আছে আপনার সিনেমাতে। সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, ওই যে শুরুতে যে বিধানটা যে বলছেন সত্যজিতের প্রসঙ্গ, যে সত্যজিৎ যে প্রচ্ছদটা করেছিলেন বনলতা সেনের, এই প্রচ্ছদটা ভীষণ অপছন্দ করেছিলেন কবি স্বয়ং। হ্যাঁ, জীবন দাস খুব অপছন্দ করেছিলেন। সো দ্যাটস হাউ আর্ট ওয়ার্কস। হ্যাঁ, মানে বিধানদা আমার ভালো বন্ধু, তো বিধানদার সব ক্রিটিসিজম আমার ভাল লাগবে আর বিধানদার আমার সব ছবি ভাল লাগবে, এটা কখন হবে না। আপনার সঙ্গে আজকে আলাপ হলো বলেই যে আমার আগামী ছবিটা আপনার ভালো লাগবে, এটা আসলে হবে না। ফলে বিধানদাকে আপনার সিনেমার জন্য দরকার, তার দরকার, এক্স্যাক্টলি। আমি সেখানে যেমন সত্যজিৎকেও দরকারই ছিল, হ্যাঁ, ওই পার্টিকুলার কাজের জন্য। তিনি যে ছবি বানিয়েছেন তার বাইরেও প্রচ্ছদ শিল্পী সত্যজিতের কথা বলছি, যে তাকেও দরকার। এখন কবির ভালো লাগেনি। ওই একইভাবে জীবনানন্দ দাশ যখন ক্যাম্পে কবিতাটা লেখেন, তারপরে যখন তিনি ঘোড়া কবিতাটা লেখেন, উনি কিন্তু ভীষণ সমালোচিত হয়েছিলেন। মানে এমন সমালোচনা যে ওগুলো কোনো কবিতাই হয়নি। এখন আমরা এই ৮০-৯০ বছর পর এসে এইসব কবিতা উদযাপন করি, এগুলোকে ডিকোড করার চেষ্টা করি। এখন আমি যদি আমার কথাই বলি যে বনলতা সেন তো আমি ডিকোড করার চেষ্টা করেছি, তাই না? কবিতা হিসাবে বনলতা সেনের জন্ম হচ্ছে ৯১ বছর। ফলে একটা কবিতা কি পরিমাণে রসদ সম্পন্ন হলে যে এটা ৯১তম বছরে এসেও এখনকার সমকালের মানুষ সেটা নিয়ে আমি একটা সিনেমা বানালাম। সিনেমা বানানোর পরে কি হলো, সেই সিনেমার পক্ষ বিপক্ষে আবার আলাপ হচ্ছে। ফলে ওই আলাপটা, তার মানে কি এই সিনেমাটা যদি ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে সক্ষম হয়, যেটা তো এখন বলা সম্ভব না, যদি হয় তাহলে সিনেমাটাও হয়তো কবিতার মতোই প্রাসঙ্গিক থাকবে একটা দীর্ঘ বছরের জন্য। এখন সেই একই সময় কেউ নিশ্চয়ই হলে বসে ঘুমিয়ে গেছেন এই সিনেমা দেখতে গিয়ে, কেউ হল থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ, আবার কারো মনে হয়েছে যে তার একদম আরও একবার আসতে হবে। আর আজকেই আমার এক জায়গায় দেখা হয়েছিল যে ওনারা এটা থার্ড টাইম দেখছেন। এখন এরকম মানুষও আছে, আবার মাঝপথে চলে যাওয়া মানুষও আছে। তার মানে হচ্ছে ওই যে কিছু জিনিস মানে শিল্প সমগ্রের হয়ে উঠতে একটা সময় লাগে। আমি আবার বিশ্বাস করি শিল্প সমগ্রের হয়। যেমন মোনালিসা সমগ্রের এখন, বা স্টারি নাইট ভিনসেন্ট ভ্যান গগের সমগ্রের, বুঝুক আর না বুঝুক, ঘরের দেয়ালে একটা প্রিন্ট থাকলেও মানুষ রাখে। হ্যাঁ, এটা হয়ে ওঠে কারণ এই দীর্ঘ পথ পরিক্রমায় আস্তে আস্তে মানুষ নানাভাবে তার মতো করে সংযুক্ত হয়। আলো অন্ধকারে যাই, মাথার ভেতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। এটা দিয়ে আসলে আমার যে বোধ তৈরি হয়, বিধান রিবেরুর সেটা হয় না, আপনার সেটা হয় না। ফলে এইগুলো সবসময় উন্মুক্তই থাকে। শিল্পর শক্তি তো ওখানে, যে এটা আপনার নানাভাবে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন। এখন যখন জানাশোনাটা কম হয় শিল্প নিয়ে, বা শিল্পের প্রতি প্রেম কম হয়, তখন আপনি খারিজ করার প্রবণতার মধ্যে থাকেন। সেটা ক্ষতিকর। মানে ধরেন এই কাপটা কেউ না কেউ তো বানিয়েছে, আপনার পছন্দ অপছন্দ করার রাইট আছে, কিন্তু এটা যে বানিয়েছে তার ওই বানানোর দক্ষতা আছে বলে বানাতে পেরেছে। ফলে এটা আপনি হয়নি বলে খারিজ করে দিতে পারেন না। হ্যাঁ, অনেকে তো বলছেন যে এই সিনেমাটা আসলে আরো ১০ থেকে ১৫ বছর পর হওয়া আসলে দরকার ছিল, তখন সেটা যারা দর্শক তাদের পক্ষে গ্রহণ করা সহজ হতো। এটা কি মানে আপনার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্প যদি একটু ওই শিল্প যদি আপনাকে ভাবনার খোরাক দেয়, আমি যদি ১৫ বছর পরে বানাই, তখন ১৫ বছর পরের মানুষ বলবে আরো ১৫ বছর পরে আসলে ভালো হতো। হ্যাঁ, এই বলা আসলে কখনো শেষ হবে না। হয় কি, আমি এখন বানিয়ে ফেললাম, তার মানে এটা এখন এক্সিস্ট করে, তার মানে এটা নিয়ে আলাপ হওয়ার সুযোগ তৈরি হলো। এবং এটা যদি ওর সেই পরিমাণ শক্তিশালী না হয়ে থাকে এই শিল্পটা, এই কাজটা,
তাহলে এটা আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর যদি সেটা সেই সক্ষমতা থাকে তাহলে এটা রয়ে যাবে। আবার রয়ে যাওয়ার আবার বিভিন্ন পর্ব আছে কিন্তু। হ্যাঁ, আপনি আসলে কোনটাকে স্থায়িত্ব বলেন? পৃথিবীতে আমরা 100 বছর প্রাসঙ্গিক থাকতে পারবো কিনা এটাই আমরা জানি না। আর সেখানে পৃথিবীতে 1000 বছরের প্রাসঙ্গিকতা নিয়ে আপনার গিজার পিরামিড দাঁড়িয়ে আছে এবং অজস্র শিল্প দাঁড়িয়ে আছে। এখন শিল্পের শক্তি কত দূর প্রবাহিত হয় সেটা আসলে শিল্প এবং শিল্প যে পথ দিয়ে হাঁটে, যে সময় পরিক্রমা করে তার উপর নির্ভর করে। আমরা এর নির্ধারক না। আসলে আপনাদের সাথে কথা বলতে চাই, আমাদের সঙ্গে দুজন দর্শক আছেন, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আপনার প্রশ্ন আমি করবেন। প্রশ্নটা করতে চাচ্ছি, যেহেতু পরিচালক মাসুদ রহমান সাহেব, মাসুদ হাসান উজ্জ্বল সাহেব, তাকে উদ্দেশ্য করেই আমি 80 দশকের ছবি দেখছি। সেই সময়কার ছবি দু একটা নাম বলি: ছুটির ঘন্টা, অবুঝ মন, তারপরে এই মাটির ঘর, নদের কাজ, এসব আমরা কিছু কিছু ছবি দেখতে যে হলে যায় কান্নাকাটি করে আসছি। তখন আমি ফ্যামিলি সপরিবার আমরা ছবি দেখছি। একটা ছবির গানকে ছবিকে পরিবর্তন করে দিত। এবং মতিন রহমান, বাদল ঘোষ, আলমগীর কঙ্কনের ছবি, তারপরে অনেক পরিচালকের ছবি খুব ভালো লাগছে। আমি একটা প্রশ্ন করতেছি যে ছবিগুলো কেন হারিয়ে গেল? ছবিতে আমার মনে হয় যে ছবিতে এই সাদা মাটা ছবি না করিয়ে বেশি চাকচিক্য কবির বসে, যুগোপযোগী ছবি কবির বসে সামাজিকতা থাকে যদি ছবির ভিতরে যদি ভালো কিছু রেসপন্স করা যায়, মানুষের থিঙ্কিং নিয়ে যদি ঢুকেন যায়, আমার মনে করি ছবিগুলো আবার ফিরে আসবে। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, ছবিগুলো আবার সেই সামাজিক ছবি আমরা চাই। আমরা এই ধুমধারাক্কা ছবি আমাদের ভালো লাগে না, বা এই ছবিগুলো হয়তো মানুষ দেখবে, এখনো মানুষ হলে যেতে চায়, দেখতে চায়। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়েছি। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি, আপনার টিভিটা আগে মিউট করে নেবেন। হ্যাঁ, আমার টিভি মিউট করা। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি, পিন্টু দুয়ারি, স্বাগত আপনাকে, আপনার প্রশ্ন করবেন। আপনাকেও স্বাগত। আমাদের দেশের সিনেমা হলগুলো প্রায় মৃত্যু, ঠিক আছে? জি। এই মৃত্যু সিনেমা হলগুলোর প্রাণ কিভাবে ফিরিয়ে আনা যায় এবং হলগুলোকে দর্শকমুখী করা যায়? প্রথমত আমি খুবই মুগ্ধ হয়েছি ওই যে দর্শক কথা বললেন 80 দশকের এক্সাম্পল দিয়ে। ওনাকে আমার মনে হলো যে যেটাকে আমরা বলি ম্যাচিউর অডিয়েন্স, হ্যাঁ, ওনার ওই ম্যাচুরিটি আছে। এবং 80 দশক কিন্তু বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ। 80 দশকে আমরা যেমন সূর্য দীঘল বাড়ি পেয়েছি, তারপরে দহন পেয়েছি, সীমানা পেরিয়ে পেয়েছি। এই ছবিগুলো তো আমাদের 80 দশকে দেখা ছবি। এখন এই ছবির নির্মাতাগুলোর ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন। সবাই ছিলেন উচ্চশিক্ষিত সাহিত্য পাঠক, হ্যাঁ, গভীর চিন্তার মানুষ। হ্যাঁ, আমরা ইংরেজিতে যেগুলো যাকে বলি ইন্টেলেকচুয়াল। এখন ফিল্ম মেকিং বা যে কোনো আর্ট ফর্ম, এটা আসলে ইন্টেলেকচুয়ালদের কাজ প্রথমত। এর মানে যে আমি সীমাবদ্ধ করে দিচ্ছি আর কেউ বানাতে পারবে না, এরকম না। হ্যাঁ, ধরেন কেউ তো জানে না যে একটা জেলে বা এরকম প্রান্তিক কোনো জনগোষ্ঠীর মানুষের মধ্যে ফিল্ম মেকিংয়ের প্রতিভা আছে কি নেই। সুতরাং আমি কিন্তু ওখানে সীমাবদ্ধ করছি না। ওই আর ইন্টেলেকচুয়াল বলতে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করা লোকও বলি নাই। যেমন আমি সবসময় দর্শন চর্চার উদাহরণ দিতে গেলে সক্রেটিসের কথা বলি। সক্রেটিসের প্রায় 335 বছর পরে চায়নায় প্রথম বই আবিষ্কার হয়। তার মানে সক্রেটিস গ্রন্থ পাঠই করেননি। হ্যাঁ, ফলে গ্রন্থ দিয়েই সব হয় সেটা আমি বলছি না। তো যেটা বলতে যাচ্ছিলাম যে সেটা হচ্ছে গভীর বোধ, দর্শন চর্চা, সাহিত্য সম্পর্কে জ্ঞান, এই বিষয়গুলো যাদের মধ্যে থাকে তাদের কাছে আপনি আপনার প্রত্যাশিত চলচ্চিত্রটা আশা করতে পারেন আসলে। হ্যাঁ, এরপরে যেটা হয় প্রত্যেকটা সময়ে বাই প্রোডাক্ট তৈরি হয়, মানে সৃজনশীলতারও বাই প্রোডাক্ট আছে। এবং দেখবেন সবখানে বাই প্রোডাক্ট হচ্ছে লিড করে কিন্তু সোসাইটিকে। আপনি যদি রেনেসা পিরিয়ডের কথা বলেন, ওখান থেকে শুরু করে যতগুলো শিল্পান্দোলন হয়েছে ওইগুলোর বিপক্ষে দাঁড়াতে হয়েছে কিন্তু। ওই যে ফলে ওগুলো থাকবে, যেটা আমাদের দর্শকদের এই যে রুচিশীল দর্শকদেরকে যে ছবিগুলো পীড়া দেয়, হ্যাঁ, সেই ছবিগুলো আসলে তৈরি হবে, এটা সবসময় তৈরি হয়। যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতনভাবে একটা জাতির কিন্তু সচেতন হতে হয় যে তার শিল্প কেমন হবে, তার সাহিত্য কেমন হবে। এখন এটা তো আপনি একটা ফর্মুলার মধ্যে ফেলে দিয়েও করতে পারবেন না, কিন্তু আপনি
অবারিত সুযোগ রাখবেন যে দর্শক তার পছন্দ হ্যাঁ, মতো আসলে যে আমরা এই অনুষ্ঠান শুরুর আগে select আলাপ করবে। করছিলাম যে এই ছবিগুলো যদি নাই আসতে দেওয়া হয় তাহলে মানুষ জানবে কি করে যে সব তুলনাটাও ছবিও আসবে না। মনোযোগ দিয়ে দেখা যায়। হ্যাঁ, এই যে একটা গদবাঁধা কনসেপ্ট কমার্শিয়াল ছবি, মানে যেটা মারামারি হবে, কাটাকাটি হবে, ওটা তিনি কমার্শিয়াল। বুঝছেন যে এটা আমরা পছন্দ করছি না। হ্যাঁ, এটা পছন্দ করছে না, কারণ মানুষ তো জন্মগতভাবেই হচ্ছে মানুষ তো সুন্দরের মধ্যে থাকতে চায়। তো প্রথম প্রথম যখন এইসব রক্ত নৃশংসতা মানুষ দেখেছে, নতুন জিনিস হিসেবে হয়তো গ্রহণ করেছে, কিন্তু এত নৃশংসতা তো ক্রমাগত মানুষ নিবে না। মানুষ তো দিন শেষে প্রেম চায়, ভালোবাসা চায়, মানবিকতা চায়। একদম। সেটা আমি একটু বিধান রিভিউ আপনার কাছে আসি। দ্বিতীয় যে দর্শক পিন্টু দাঁড়ি পটুয়াখালী থেকে, তিনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশের সিনেমা হলগুলো ধ্বংস হয়ে গেছে, 100টারও কম এখন সিনেমা হল আছে, আর আমরা যে সিনেমাগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তো সিনেপ্লেক্সের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকছে মোটামুটি। সো যেই দর্শকগুলো আসলে প্রত্যন্ত অঞ্চলে আছেন বা গোটা দেশব্যাপী ছড়িয়ে আছেন, তারা সবাই তো ওই সিনেমাগুলো দেখতে পারছে না। এই সিনেমা হলগুলো ফিরিয়ে আনা যায় কিনা বা সেরকম? এখন আমি এই কথাটা উত্তরটা দেওয়ার আগে একটু শুরু থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে উজ্জ্বল ভাই বললেন এবং ওই দর্শকের মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেটা খারিজি সংস্কৃতি, খারিজ করে দেওয়া, যে যে আলাপটা হচ্ছিল যে এটা কোনো সিনেমাই হয়নি। এখন হচ্ছে কি, আপনি সারা পৃথিবী ঘাটলেও সিনেমার সংজ্ঞা কোথাও লেখা পাবেন না যে ইহাকে সিনেমা বলে। হ্যাঁ, তাহলে আপনি ধরেন ইংমার বার্গম্যানের ম্যাজিক ফ্লুয়েডকে কি বলবেন? ওটা খুবই মানে স্টেজ ড্রামার উপর করা, ধরেন, হ্যাঁ, মানে ক্লোজ স্টেজের উপর খুব। তারপর 12 অ্যাংরি ম্যানকে কি বলবেন সিডনি লুমেটের, সেটা একটা মানে রুম লকড ড্রামা। বা দ্য রোপকে কি বলবেন হিচককের। তাই আমার মানে সিনেমার কোনো নির্দিষ্ট সংজ্ঞা আসলে নেই। কাজে এটা যদি ধরে নিই আমি, এটা ধরে নেওয়ার পর এবার আসুন, মানে কোটি কোটি দর্শকের রুচি কোটি কোটি রকমের, এবং কোন সিনেমা কার ভালো লাগবে আর লাগবে না এটা খুবই সাবজেক্টিভ। সব ছবি সবার জন্য নয় আসলে। এখন আপনি আসুন, যেটা নিয়ে কথা হচ্ছিল যে ভায়োলেন্স, সিনেমার প্রেক্ষাগৃহের কথা একটু আসছি পরেই। ভায়োলেন্স কখন আসে? যেমন ধরেন 80-র দশকে অ্যাংরি ম্যান হিসেবে অ্যাপিয়ার করলো অমিতাভ বচ্চন মুম্বাই ছবিতে, বলিউডের ছবিতে। কেন? কারণ সোসাইটিতে যখন অ্যাংজাইটি বৃদ্ধি পায়, এক ধরনের অস্থিরতা বৃদ্ধি পায় তার অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, এবং মানুষ যখন খুবই অনিরাপদ বোধ করতে থাকে, তখন এই ধরনের ছবির সাফল্য বাড়তে থাকে। কারণ এটা একটা খুবই সাইকোলজিক্যাল ব্যাপার। দর্শক সিনেমা হলে গিয়ে এক ধরনের ক্যাথারসিস ঘটে তার, অর্থাৎ তার যে জীবনের অপ্রাপ্তি এবং তার যে বঞ্চনা এবং তার যে বৈষম্য, এই সকল কিছু যখন সে দেখে যে সিনেমা হলে একটা লোক সলভ করে দিচ্ছে, একটা লার্জার দ্যান দ্য লাইফ, একটা বড় ফিগার, সে যখন এই সমস্ত কিছু সমাধান করে দিচ্ছে, তখন সে সেটাকে হাততালি দেয় এবং সেই ছবি, তার মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে, এটি ক্যাথারসিস ঘটে। আমি সেটা বলছি, সেই ছবি যখন সাফল্য পেতে শুরু করে, তখন এই পুঁজির ধর্ম মেনে অন্যান্য প্রডিউসাররা ওই ধরনের ছবিতে লগ্নি করা শুরু করে, তার প্রতিযোগিতায় নেমে যায়। রাইট। তো এইটাকে ফর্মুলার মধ্যে ফেলা হয়, তখন এটাকে কালচার ইন্ডাস্ট্রি মানে হিসাবে ব্যবহার করতে শুরু করে। এখন এই যখন এই প্রতিযোগিতা চলতে থাকে, চলতে চলতে একটা সময় গিয়ে আবার দর্শকের মধ্যে ফ্যাটিগ আসে, ক্লান্তি চলে আসে, বলে আর কত এগুলো দেখবো, এবার একটু অন্যরকম ছবি দরকার। তখনই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা তারা তাদের দিকে মুখ ফেরাতে শুরু করে দর্শক। তো এইটা একটা মানে খুবই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে দর্শক, নির্মাতা, প্রডিউসার, এই বিষয়গুলো চলতে থাকে। তো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে এত যে ভায়োলেন্স এবং সহিংসতাপূর্ণ ছবি দেখছিল মানুষ গত 4-5-6 বছর ধরে, সেইখানে একটা আমি মনে করি ভেন্টিলেশন তৈরি করেছে দুইটা ছবি, রোহিত এবং বনলতা সেন। এখন এই ভেন্টিলেশন তৈরি হওয়ার ফলে হয়েছে কি, মানুষ এবারকার ঈদের রেজাল্ট যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সবচেয়ে মানে বাংলাদেশের 1 নম্বর নায়ক যিনি, শাকিব খান, তার ছবি সেটা কিন্তু 3 নম্বরে, এবং উপরের দুটাতে কিন্তু এই দুইটা ছবি আছে। তার মানে কি, মানুষ কিন্তু একটা রিলিফ খুঁজছিল। তার মানে এইটার পিছনেও একটা কারণ আছে। এই যে এখন যে এই ধরনের ছবি দিকে মানুষ নজর ফেরালো, আপনি দেখবেন আগামী কয়েক বছর প্রডিউসাররা এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট সেরিব্রাল চিন্তাশীল চলচ্চিত্রের উপর মনোযোগী হয়ে উঠবে। আমরা কি সেই যাত্রাটা তাহলে শুরু করে দিলাম? একদম। এখন এই যে শুরু হলো, যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের যে এক ধরনের আমি বলবো সাফল্য পেতে শুরু করেছেন তারা, এটা ইতিবাচক। এবং এই ইতিবাচকতার উপর ভর করে আগামী কয়েক বছরে
আপনি দেখবেন জেলায় জেলায় এরই মধ্যে কিছুটা নমুনা আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, যে সেখানে ছবি দেখাতে চাচ্ছে লোকজন, ছবির লোকজন দেখতে চাচ্ছে, কিছু গোষ্ঠীর জন্য দেখাতে পারেনি, সেটা ভিন্ন আলোচনা। পরবর্তীতে তরুণ প্রজন্মরাই আবার সেটির হ্যাঁ, প্রদর্শনের সেটা ভিন্ন দায়িত্ব নিয়ে আলোচনা। এটা দেখিয়েছে। আরো বিভিন্ন অঞ্চলে দেখাচ্ছে, তার মানে কি একটা এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চলচ্চিত্র পড়ানো হয়, সোসাইটি আমাদের এই পুঁজিবাদী সমাজে যদি আপনার চাহিদা না থাকে তাহলে যোগানো আসবে না। কিন্তু এই চলচ্চিত্র দেখার জন্য যে ধরনের চাহিদা তৈরি হচ্ছে, মানুষ দেখতে চাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো যদি একটু দেরিতে রিলিজ দেয়, জি, ধরেন 6 মাস 8 মাস 1 বছর পরে রিলিজ দেয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই আগামী কয়েক বছরে প্রচুর প্রেক্ষাগৃহ বাড়বে। কারণ মানুষ ইমিডিয়েট দেখতে চায়। কারণ একটা ফিলিং আছে এই ধরনের মানে কালচারে, সেটা হচ্ছে যে লেফট অ্যালোন, মানে আমি পিছনে পড়ে গেলাম নাকি। সবাই আমাদের সিনেমার সংখ্যাও বাড়াতে হবে তখন। অবশ্যই বাড়বে। আমি বলছি যে যেমন ধরেন একটা কথার কথা বলি, এই যে একটা কালচার ছিল ঈদে ছবি রিলিজ, কিন্তু এই কদিন আগে আপনি দেখবেন ঈদের 1 মাস চলে যাওয়ার পরে একটা ছবি রিলিজ হয়েছে, ইউনিভার্সিটি অফ চাংখারপুল। এটা কিন্তু কোনো উৎসবকে কেন্দ্র করে হয়নি রিলিজ। এই যে একটা ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রডিউসার বলেন বা নির্মাতা বলেন, তারা কিন্তু দর্শকের উপর আস্থা রাখতে চাচ্ছে যে দর্শক ছবিতে ফিরে আসছে। এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেহেতু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রেক্ষাগৃহ তৈরি হবে, এবং প্রেক্ষাগৃহ যদি তৈরি নাও হয় তাহলে ইউরোপের আর্ট হাউসের মতো যে একটা মডেল আছে, যে 50টা 60টা সিটের এক একটা প্রদর্শনী কক্ষ, সেটা হবে। এবং আমি আশাবাদী যে গভর্নমেন্ট তারা হয়তোবা প্ল্যান করছে 64 জেলায় যে কালচারাল হাব করবে এবং সেখানে সিনেমা দেখার ব্যবস্থা থাকবে। যে সেটা যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট হয় তাহলে দর্শকের যে ধরেন এক ধরনের হতাশার সুর, সেটা চেঞ্জ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মাসুদ হাসান উজ্জ্বল। বিরতিতে যাবার আগে একটু আপনার নিজের সিনেমা না, আমি যেমনটি বিধান টিভের রোদের কথা বলছিলাম, আমি একটু রোদ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। সবাই বলছেন যে এটা হচ্ছে অবিষাক্ত একটা প্রেমের সিনেমা, অর্থাৎ আমরা প্রেমকে বিভিন্নভাবে দেখি বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে চিন্তা করলে সেটার অনেক অ্যাঙ্গেল আছে। সেখান থেকে এই বিষমুক্ত প্রেমের সিনেমাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা তো নিঃসন্দেহে ভালো একটা সিনেমা, এটা নিয়ে কোনো কথা নেই। এখন ভালো সিনেমা কিভাবে সংজ্ঞায়িত করা যায় আমি জানি না। আমি ভালো সিনেমা বলতে বুঝি কোন সিনেমা আমার ভালো লাগলো। আচ্ছা, তো সেই আপনার ভালো লাগার জায়গাগুলোই বলেন, যে আসলে রোদের কোন বিষয়গুলো আপনাকে বেশি টেনেছে। সেটা হচ্ছে প্রথমত এটা একটা মৌলিক প্রচেষ্টা, যে মানে দীর্ঘদিন আপনি নির্মাণের সাথে জড়িত থাকলে এটা খুব কাঙ্ক্ষিত আপনার কাছে যে আপনার কাজটা আপনার মতো হবে। হ্যাঁ, তো আর এটার নির্মাতা মেজবাউর রহমান সুমন যেহেতু আমার দীর্ঘদিনের বন্ধু, আমরা একসাথে আসলে বেড়ে উঠেছি টাইপ, আমাদের পুরো বিশ্ববিদ্যালয় জীবন একসাথে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। ফলে ওর চলনটা আমার জানা আসলে, যে ও কোন পথে হাঁটতে চায়। হ্যাঁ, এবং সেই পথেও কতটা দক্ষতা অর্জন করলো সেটা দেখলে প্রথমত বন্ধু হিসাবে, তারপরে দর্শক হিসাবে, তারপরে একজন সমসাময়িক চলচ্চিত্র নির্মাতা হিসাবে আশাবাদী হয়ে উঠি। ফলে এই ছবিটা নিয়ে আমি কোনো ক্রিটিসিজম করতে পারবো না এই কারণে, ওই যে আমরা বন্ধু এই কারণে। হ্যাঁ, বন্ধুর জায়গাটা বাদ দিয়ে বলেন। হ্যাঁ, বন্ধুর জায়গা বাদ দিয়ে এটা একটা খুবই অসাধারণ চলচ্চিত্র, এটাই হচ্ছে এটার আসল জায়গা। এবং আপনি কি আশাবাদী যে এই ধরনের চলচ্চিত্র সামনে আরো বাড়তে যাচ্ছে? যেমন বিধান রিভারে বলছেন যে একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা হয়তো একটা প্রতিযোগিতার মধ্যেও চলে যাব, যে ভালো সিনেমার একটা প্রতিযোগিতা। কতদিন আর হবে না বলেন, আমরা তো একটু পিছিয়েই আছি, তাই না? সত্যজিৎ রায়রা কত আগে এগুলো করেছেন। তারপরে আমাদের যারা আলো হিসাবে জ্বলে উঠেছিলেন, জয় রায়হান, তারপরে আপনার আলমগীর কবির, তারেক মাসুদ, সবাই কিন্তু কেউ বেশি দিন বাঁচেননি। এটা কিন্তু আমাদের একটা অদ্ভুত মানে শূন্যতা। হ্যাঁ, ফলে আমাদের দেরি হয়ে গেছে, বরং অ্যাজ এ ফিল্ম মেকিং নেশন আমাদের একটু ম্যাচিউরড সিনেমা, সম্ভবত এই যে দুটো ছবির যে রোদের কথা বলেন, ওটা একটা ম্যাচিউরড সিনেমা। আমাদের ম্যাচিউরড সিনেমার খুব অভাব। হ্যাঁ, সিনেমার তো ম্যাচুরিটি আসে না, মানে একটু খেলোভাবে ডিল করা, একটু গভীরতার সংকট, এগুলো হয়তো দেখা যায়। হ্যাঁ, ঢালাওভাবে আমি বলছি না। আপনার সিনেমার দুটো সিনেমার মধ্যে সময়ের ব্যবধান অনেক বেশি, এটা কি সামনে কমে আসতে দেখবো আমরা? এটা আসলে আমি তো প্রথমত আমার আগের সিনেমাও যদি দেখেন, এই সিনেমাও যদি দেখেন, আমার সঙ্গে কিন্তু আমি কিন্তু একেবারেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার।
হ্যাঁ, আচ্ছা। ফলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের জন্য সিনেমার টাকা পয়সা জোগাড় করে ওইটা আয়োজন করে সিনেমা বানানো খুব কঠিন। আমার সাথে কিন্তু এই লগ্নিকারী প্রতিষ্ঠান এই ব্যাপারগুলো নেই। কিন্তু ফলে এটার সঙ্গে তো অনুদানের একটা বিষয় ছিল, সেটা থেকে কেন পরবর্তীতে নিজে অনুদানের প্রচেষ্টায়- ব্যাপারটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে অনুদানের সিনেমা বানানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। এইটা সিনেমাকে তার যে ফ্লো, যে ফ্লোতে একটা সিনেমার শুটিং হয় সেটাকে খুব বেশি কমপ্লিমেন্ট করে না আসলে। একজন নির্মাতার স্বাধীনতা কি সেখানে খর্ব হয় কোনো না, কারণে? স্বাধীনতা কর্ম হয় না। এই আপনার এই অর্থ প্রদানের যে পদ্ধতি, আচ্ছা। এই পদ্ধতিটা খুব জটিল। হ্যাঁ, সে তখন তার শুটিং প্ল্যানিং অনুযায়ী, তার প্রোডাকশন ডিজাইন অনুযায়ী কাজ করা তার জন্য খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। ফলে ওই জায়গাগুলো কাজ করতে হবে। মানে অনুদান পেলেই যে এটা খুব হেল্প করছে তা না, অনুদানকে আক্ষরিক অর্থে হেল্প করতে হবে। হ্যাঁ, নির্মাতাকে শুধু অর্থ একটা জরুরি বিষয় সিনেমা বানানোর জন্য, নিঃসন্দেহে। কিন্তু অর্থের সাথে পাশাপাশি একটা সিনেমা অনেক কিছু মিলিয়ে একটা সিনেমা তৈরি হয়, শুধু অর্থ দিয়ে তৈরি হয় না। ফলে অর্থের সাথে দায়িত্বশীলতা, কার্যকারিতা, যে অর্থটা আমি যে দিলাম এটা নেহাতি একটা যে কোনো ব্যবসায়ে অর্থ দেয়া আর সৃজনশীল একটা কর্মে অর্থ দেয়া তো এক না। এক না। ফলে ওই জায়গাটায় একটু সৃজনশীল মানুষের আনাগোনাটা বাড়াতে হবে। যারা নীতি নির্ধারক, ওই নীতি নির্ধারণ মহলে সত্যিকারের সৃজনশীল ব্যক্তিদের থাকতে হবে, যারা আসলে ঠিক করে দিতে পারবে যে অনুদানের ছবি কিভাবে তৈরি হয়। বিধান রিভেরও যেহেতু আমার প্রসঙ্গ দর্শকের রুচিবোধ নেই, সেটা নিয়ে একটু জানতে চাইবো যে রুচিবোধের পরিবর্তনটা কি স্পষ্টভাবে এখন লক্ষ্য করছেন কিনা, আর দর্শকরা কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করছেন? এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা কি মানে জুতার মাপে পায়ের মাপে জুতা বানাবো নাকি নাকি জুতার জুতা মাপে পাকে adjust কাটবো? করাবো? হ্যাঁ, আচ্ছা। মানে এটা একটা বিষয়। এখন যেটা সাধারণত হয় ইন্ডাস্ট্রি, মানে কালচার ইন্ডাস্ট্রি যেটা আসলে করে সেটা হচ্ছে যে পাবলিক কি খাবে সেটার মাপে সবসময় একটা ফর্মুলা ছবি তৈরি করার চেষ্টা করে, যে এর খুবই এই আধা ঘন্টা পরে হচ্ছে একটা মানে উলম্ফন ঘটবে এবং একটা ক্রাইসিস তৈরি হবে, তারপরে এই 45 মিনিট পরে বা 1 ঘন্টা পরে গিয়ে একটা আবার পিকে উঠবে ক্রাইসিস, তারপরে সেটা একটা রেজুলেশন হতে 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 একটা শেষে গিয়ে রেজুলেশন হবে এবং এর মধ্যে একটু কিছু গান, কিছু ক্লাইম্যাক্স তৈরি হবে ইত্যাদি। কিন্তু মানে দর্শক রুচি তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি নির্মাতা এবং প্রডিউসারদের অনেক বড় ভূমিকা আছে এবং তাদেরও একটা দায় আছে বলে আমি মনে করি। আচ্ছা, সেটা হ্যাঁ, কিরকম? সেটা হচ্ছে ধরুন মানে একদিক দিয়ে আপনি যদি বাজার চিন্তা করেন, ব্যবসা চিন্তা করেন, তাহলে এটা এক ধরনের জুয়া খেলার মতো। মানে আপনার ছবিটা আসলে আদৌ দর্শক নেবে কি নেবে না এটা আপনি আগে থেকে বলতে পারেন না। এটা যেমন রোদের বেলা যদি উদাহরণ দিই, হ্যাঁ, যে প্রথম 3 দিন দর্শক মানে খুবই দ্বিধাগ্রস্ত ছিল যে এটা কি ছবি দেখলাম ইত্যাদি ইত্যাদি। তৃতীয় দিনের পরে গিয়ে যখন বিভিন্ন রিভিউ পড়া শুরু করলো এবং তারা কানেক্ট করতে শুরু করলো, তখন তারা আবার মানে আমি যেমন 2টা ছবি দুইবার করে দেখেছি, তা আমি আচ্ছা। এরকম অনেক দর্শক পেয়েছি যারা আসলে একাধিকবার ছবিটা দেখেছে। তো এইটা একটা ব্যাপার যে যখন প্রডিউসার এবং পরিচালক নিজের কথাটা বলতে চান, এবং আমি এটা নিয়ে একটা বহু লেখা লিখেছি, আমি মনে করি আপনার নিয়ত মানে ফিল্ম মেকারের নিয়ত হচ্ছে আসল কথা। অর্থাৎ আপনি ফিল্ম বানাতে এসছেন, আপনার যদি মোটিভ থাকে প্রফিট মোটিভ, যে আপনি ব্যবসা করবেন, এবার কিন্তু আপনি কম্প্রোমাইজ করা শুরু করেন এবং সেখানে এলিমেন্ট ঢুকানো শুরু করেন, দর্শকদের প্রতি দায়িত্ববোধটা তখন আসলে কমতে আস্তে থাকে। আস্তে কমতে থাকে। মানে আপনি সেখানে প্রডিউসারের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন আর কি, হ্যাঁ, যেন আচ্ছা। যে লগ্নিটা হয়েছে সেটা যেন উঠে আসে এবং তখন আপনি কমার্শিয়াল এলিমেন্ট ঢুকানোর একটা ব্যাপার তৈরি হয়। কিন্তু আমি ওইখানেই বলি যে একজন অনেস্ট ফিল্ম মেকার কখনোই ওই জায়গাটা কম্প্রোমাইজ করে না, যে আমার এখানে একটা কমার্শিয়াল এলিমেন্ট দরকার, ছবিতে আমি এই এলিমেন্টটা ঢুকিয়ে দিই যেটা দর্শক হাততালি পাবে। এই যে হাততালি পাওয়া বা মনোতুষ্টি পাওয়ার যে সাময়িক একটা যেটা। যে মানে মনোতুষ্ট করার যে একটা আকাঙ্ক্ষা পরিচালকের, সেটা কিন্তু ছবিটাকে কম্প্রোমাইজড করে দেয়। একদম। সেই জায়গা থেকে যদি বিচার বিবেচনা করেন, তাহলে রুচি তৈরির কথাটা যে বললেন, সে রুচি তৈরিতে কিন্তু এটা কোনো ফিল্ম মেকারের একার দায়িত্ব নয়, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এখন যেই দর্শক ধরুন কথার কথা বলে, অনেকেই বলে আমি কবিতা বুঝি না, জীবনানন্দ দাশের কবিতা বোঝা তো দূর কি বাত, আমি তো বুঝি না। আপনি কিভাবে বুঝবেন? আপনি গত 5 বছরে কোনো কবিতাই পড়েন নাই। এক্স্যাক্টলি। কবিতা পড়া একটা চর্চার মতো, একটা অনুশীলনের মতো। বা এটা আমি শুধু দেখে পড়ে গেলাম তাও তো নয়, তাও তো এটা নয়, উপলব্ধির উপলব্ধির বিষয়। কাজী সিনেমাও তাই।
সিনেমাও প্রত্যেকটা ফ্রেম আপনাকে কোন অনুভূতি দিচ্ছে। আপনি নিয়মিত ভালো ছবি দেখেন না, আপনি হুট করে একটা ভালো ছবি দেখে আপনার ভালো লেগে যাবে, বিষয়টা এরকম নয় আসলে। একদম, এবং একেবারে শেষের দিকে আসছি। শিল্প সাহিত্য সবকিছুই, আমি শেষ করি, জি। শিল্প সাহিত্য এবং চলচ্চিত্র সকল কিছুই সরকারি পর্যায় থেকে, নীতি নির্ধারণের জায়গা থেকে এটা একটা চর্চা যেন ছেলেমেয়েরা করে, সেইটার প্রতি মনোযোগী হতে হয়। এবং আমার দেশে সেই জন্য অনেক বেশি পাঠাগার হওয়া দরকার, ফিল্ম স্ক্রিনিং এর জন্য জায়গা হওয়া দরকার, যেখানে আচ্ছা, আসলে রেগুলার শোনার অনেক কিছু ছিল, বাজেট প্রসঙ্গ নিয়ে আপনি আক্ষেপ প্রকাশ করেছেন, সেটা নিয়েও কথা বলার ছিল, বাট একেবারেই সময় নেই। মাসুদ হাসান উজ্জ্বল, আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো যে প্রতি ঈদেই যেহেতু এখন ঈদ কেন্দ্রিকই সিনেমাগুলো আসলে বেশি হয়, দু একটা হয়তো বা আলাদা, দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা সিনেমা দর্শকপ্রিয়তা পাচ্ছে, বাকি সিনেমাগুলো আসলে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন আসলে সুস্থ চর্চার দিকে যাব, আমাদের তো সিনেমার পরিমাণ বাড়াতে হবে। আপনার কাছে কি মনে হয় এখন এই সিনেমা তৈরির মতো যে নির্মাতারা, সেই নির্মাতার সংখ্যাটা ঠিক আছে কিনা বা পর্যাপ্ত আছে কিনা, যেটা নিয়ে আমরা আসলে সামনে এই প্রতিযোগিতা বাড়াতে পারবো? দেখেন, এটা খুব জটিল একটা শুধু প্রশ্ন। নির্মাতা না, কলাকুশলী থেকে হ্যাঁ, শুরু করে সবাই। এটা একটা জটিল প্রশ্ন। কারণ হচ্ছে কি, যেটা হয়, যেমন ধরেন আমি যদি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে উল্লেখ করি, হ্যাঁ, যে ইন্টারমিডিয়েট পাশ করার পর বুয়েট, মেডিকেল, তারপরে আইবিএ, এগুলো মানুষের থাকে প্রথম দিকের। Choice list এ। কারণ কি, ওর পরবর্তী জীবনের নিশ্চয়তা আছে এখানে। তো সিনেমায় মেধাবীরা 2 ধরনের মেধাবী হয়। নিশ্চিত জীবন খোঁজা মেধাবী, আর একটা হচ্ছে পাগল মেধাবী, যে অনেক ঝুঁকি নিতে পারে। ঝুঁকি নেওয়ার মানুষের সংখ্যা খুব কম হয়। তো আপনি যদি একটা মাধ্যমকে পুরোটাই ঝুঁকির উপর রাখেন, তাহলে ঝুঁকি নিতে পারার লোকের সংখ্যা তো কম, তারা তো বেশি আসবে না। আর আসবে পুনর্বাসিত হওয়ার জন্য কিছু মানুষ আসবে, যে হয়তো অন্য পেশায় খুব ভালো করতে পারতো না, এখানে একটা কোনো রকম কায়দা করে ফেললো। এই 2টা ঘটনা আসলে ঘটে। আর সিনেমা হল নিয়ে আমার একটা জরুরি চিন্তা সব সময়, যে 80-র দশকে যখন আমরা স্কুলে পড়ি, তখন কি হতো, তখন আমি তো খুলনায় আমার জন্ম, ফলে খুলনায় জুট মিল কেন্দ্রিক একটা জায়গা ছিল। 2টার সময় হচ্ছে, দেখবেন যে সময় ম্যাটিনি শো খুব জনপ্রিয় ছিল। যেমন 2টার সময় শিফট চেঞ্জ হয় শ্রমিকদের, চেঞ্জ হলে ওই যে এক শিফটে এক একজন ছবি দেখে ফেলে। বাংলাদেশে কিন্তু এখন কোনো কর্মে এই বাস্তবতাটা নাই যে আপনি উইকডেজে গিয়ে সিনেমা দেখতে পারবেন। তাহলে একটা সিনেমায় যে এত টাকা লগ্নি হয়, এটা আসলে কিভাবে উঠে আসবে? আর উইকেন্ডে আপনি কয়টা ছবি রিলিজ দিতে পারবেন? ফলে এগুলো হচ্ছে সরকারের একদম রীতিমতো একটা ভালো নীতি নির্ধারক একটা প্যানেল তৈরি করে এগুলো সিদ্ধান্ত নিতে হবে, যে সিনেমাকে শিল্প হিসাবে অ্যাড্রেস করতে হলে ওইটাকে আসলে কিভাবে ওই নিরাপত্তাগুলো দিতে হবে, ওই ব্যবস্থাপনাগুলো দিতে হবে। এটা আসলে কেউ একক ব্যক্তি এসে বিপ্লব ঘটাতে পারবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ মাসুদ হাসান উজ্জ্বল, অসংখ্য ধন্যবাদ বিধান রিপোর্টও আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আবারও এরকম আলোচনায় বসতে পারবো, আমরা চমৎকার কিছু সিনেমা নিয়ে দর্শকের সামনেও হাজির হতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ স্বাধীন সংলাপের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।